আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব সামারি লেখার নিয়ম। এই সামারিটি আমরা জানি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেকটি ক্লাসে কি রয়েছে। হ্যাঁ, এটা আনসিন পেজ থেকে সামারি আসে, তাই না? আনসিন পেজ থেকে সামারিটা লেখা আসে। এই সামারিটা এখানে একটা আনসিন পেজ বা একটা গল্প দিবে প্রশ্নের মধ্যে। সেই গল্প থেকে কি করতে হবে আমাদের, এটা নিজের মতো করে একটা এর মূল ভাবটা লিখতে হবে নিজের মতো করে, তাই না? তো আমরা অনেকে কি করি, এই সামারির উপর থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন এবং শেষ থেকে 2 লাইন এইভাবে লিখে আসে অনেকে। কিন্তু এইভাবে হুবহু পেজ থেকে 4-5 লাইন লিখে দিলে কি তুমি মার্ক পেয়ে যাবে? না। তো আমাদেরকে অনেকে আবার নিজের মতো করে কিছু লিখতে পারে না, তার অভিজ্ঞতা নাই, ইংলিশে অভিজ্ঞতা নাই। তাই আমি তোমাদের 4-5টি লাইন শিখাবো নিজে থেকে। এই লাইনগুলো দিয়ে তুমি সামারিটি সুন্দর করে নিজের মতো করে লিখতে পারবে এবং 10 মার্ক পাবে ইনশাল্লাহ। তো প্রথমে অফ কি SUMMARY সামারি, রুলস অফ সামারি, সামারি লেখার নিয়ম। তো কটা লাইন লিখবো আমরা? প্রথমে কি লিখে শুরু করতে পারি সামারিটা। যেমন ধরো প্রথমে কি লিখবো আমরা, এটা তো লিখতে হবে আনস টু দি কোয়েকশন নাম্বার। কত নম্বরে আসে? কারো আসে 7 নম্বরে, কারো 4 নম্বরে, এইভাবে, তাই না? তোমরা এখানে নাম্বারটা লিখবে, যত নম্বরে আসে লিখবে। তারপর কি লিখবে? দা PASSAG passage has been told about. The passage has been told about। তারপর এখানে লিখবে, কি লিখবে? দা প্যাসেজ মানে কি? প্যাসেজটিতে হ্যাজ বিন টুল্ড বলা হয়েছে অ্যাবাউট সম্পর্কে। কার সম্পর্কে? যেমন ধরো আনসিন প্যাসেজ আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, যেমন ধরো আবু সাইদ, তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বিভিন্ন কৃত্রিমান লোকদের সম্পর্কে প্যাসেজটা আসতে পারে। যার সম্পর্কে প্যাসেজটা আসবে সেখানে তার নামটা লিখবো না, প্যাসেজের প্রথমে তার নাম দেওয়া থাকবে, দা প্যাসেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট। যেমন ধরো দা প্যাসেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। যদি কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্যাসেজটা আসে তা কি লিখবো? দা প্যাসেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। আবার অনেক সময় প্যাসেজে কোনো নাম থাকে না, যেমন ধরো মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা পেজ আসলো বা যে কোনো ঘটনা সম্পর্কে একটা পেজ আসলো, এখানে কি কারণ নাম আছে? তখন যে সম্পর্কে বা যে উদ্দেশ্যে বা যে বিষয়ে পেজটা আসছে সেই বিষয়টা আমরা এখানে বসাবো। আমরা এখানে কি লিখতে পারি? নাম থাকলে নাম লিখবো, অথবা উদ্দেশ্য থাকলে, যদি নাম না থাকে কোন উদ্দেশ্যে লিখছে উদ্দেশ্যটা লিখবো, অথবা বিষয় থাকলে বিষয়টি লিখবো, তাই না? বুঝতে পারছো? নাম থাকলে নাম লিখবো, অনেক সময় নাম না থাকে না, শুধু কোন ঘটনা সম্পর্কে, বিষয় সম্পর্কে বলে, তখন এখানে বিষয়টা লিখবো। তারপর লাইনটা কি লিখতে পারি? ইট INDICATES indicates that, এটি নির্দেশ করে যে, এটি ইন্ডিকেটস দ্যাট মানে কি? ইট ইন্ডিকেটস দ্যাট, এটি নির্দেশ করে বা ইন্ডিকেট করে এই জিনিসগুলো নির্দেশ করে। যেমন ধরো যেমন ধরো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসলো, কি নির্দেশ করে? তিনি একজন কবি ছিলেন, তিনি এই কাজ করেছেন। এখানে 1-2টি লাইন, গুরুত্বপূর্ণ লাইন লিখে দিব, ঠিক আছে না? যা যা নির্দেশ করে সেগুলো লিখব, ঠিক আছে? তারপরে কি লিখবো? ইট ইন্ডিকেটস দ্যাট, যা যা নির্দেশ করে এখানে সংক্ষেপে লিখবো। তারপর লিখবো FROM from THIS this PASSAG passage. From this passage we got we got information that এখানে একটু কি লিখবো বিস্তারিত,
লিখবো। মানে যদি মানে বেশি শব্দ লেখার জন্য বলে শব্দ এখানে বাড়াইতে হবে, বুঝতে পারছো? যা যা তথ্য পাই, যা যা তথ্য পাই সেগুলো এখানে লিখব, বুঝতে পারছো? আচ্ছা, ফ্রম দিস প্যাসেজ মানে কি? দিস প্যাসেজ মানে এই প্যাসেজ, ফ্রম মানে থেকে, ফ্রম দিস প্যাসেজ মানে এই প্যাসেজ থেকে উই গট ইনফরমেশন, আমরা পাইছিলাম তথ্য দ্যাট যে যে তথ্য পাই, যেমন ধরো কাজী নজরুল ইসলাম সঙ্গে আসছে না প্যাসেজটা, কাজী নজরুল ইসলাম কি কোথায় কখন জন্মগ্রহণ করছেন, কোথায় তিনি ডিগ্রি অর্জন করছেন, কোথায় তিনি স্কলারশিপ পাইছেন, কখন তিনি কোন বইটি লিখে কীর্তি মান অর্জন করেছিলেন, বিখ্যাত স্কলারশিপ পেয়েছিলেন, এগুলো বিস্তারিত আছে না? তো এখানে একটু বিস্তারিত আমরা লিখবো। যদি বলে 100টি ওয়ার্ডের, তো ওয়ার্ড কোন জায়গায় বাড়াইবো? এখানে বেশি করে লিখবো। যদি বলে 50টি ওয়ার্ডের, তো এখানে একটু কম লিখবো। যদি বলে 30টি ওয়ার্ডের মধ্যে লেখো, তাহলে এখানে আরো কমিয়ে লিখবো। মানে তুমি ওয়ার্ডগুলো মেনটেন করবে কোথায়? এখানের মধ্যে। আচ্ছা, প্রথম সেন্টেন্সে তো বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখানে যার নাম আছে নামটাই শুধু লিখবা। এখানে কি কমানো যাবে, বাড়ানো যাবে? তো আমাদের কমানো বাড়ানো কোথায় করতে হবে? এই সেন্টেন্সটিতে। তারপর একেবারে শেষে কি লিখবো? ইট ইজ নট লাস্ট, it isn't last but the last in for শেষ তথ্যটি। কেন শেষ তথ্যটি বসাবো? ইট isn't last but the last information that শেষ তথ্যটি কি করব? এখানে বসাইব, এখানে বসাইব। অথবা কি প্যাসেজের মূল ভাবটি বা প্যাসেজের উদ্দেশ্যটি, আমাদের প্যাসেজে যে উদ্দেশ্যে লিখছে আমাদেরকে যা শেখাইবার জন্য, যা বুঝাইবার জন্য, বা প্যাসেজের মূল ভাবটি, শেষে একটা শিক্ষণীয় বিষয় থাকে না, সেটা এখানে বসাইব। হ্যাঁ, এই প্যাসেজটা কোন উদ্দেশ্যে লিখছে বা শিক্ষার্থীদের কোন বিষয়টি, অনেক সময় থাকে না এই প্যাসেজটি পরে আমরা সেটা কি লেখা থাকে, মরালিটি ইজ দ্য বেস্ট পলিসি, নৈতিকত্বই হচ্ছে সর্বোত্তম পন্থা, ওরকম একটা মূলভাব থাকে না সংক্ষেপে। তো সেই প্যাসেজটা পরে তুমি কি বুঝলে, তোমাকে কোন উদ্দেশ্য, কোন বিষয়টা ইঙ্গিত করার জন্য এটা লিখছে, সেই শেষ তথ্যটা এখানে লিখবে। আর যেটা তুমি না বুঝতে পারো শেষ তথ্যটা কি হবে, বা নিজের মতো করে ইয়ে করতে না পারো, তাহলে একেবারে শেষ তথ্য আছে না, সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা থাকে, সেই গুরুত্বপূর্ণ কথাটি বা শব্দটি এখানে বসাইতে পারো। তো এখানে কি ইট ইজন্ট লাস্ট মানে এটি শেষ নয়, বাট দ্য লাস্ট ইনফরমেশন, কিন্তু শেষ তথ্য যে আমরা বলি না শেষ হয়ে শেষ হলো না, এটা শেষ নয়। কারণ কাজী নজরুল ইসলামের যদি জীবনী আসে, ওনার জীবনী তো শেষ করা যাবে না, এটা শেষ নয়। এরপরেও কি শেষ হিসেবে বলা লাগে, এটা গুরু আমাদের। সেই হিসাবে ইট ইজন্ট লাস্ট বাট দ্য লাস্ট ইনফরমেশন, এটি শেষ নয় তবুও শেষ তথ্য হিসাবে কি আমাদের এই পেজটা বলে কি বুঝলে, কি শিখলে, তোমাকে কোন উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, সেটা এখানে নিজের মতো করে লিখতে পারো, বুঝতে পারছো? তো 4টা লাইন এভাবে লিখবে, 4টা লাইন দিয়ে পেজটা সামারিটা লিখবে। তাহলে কি এটা তুমি নিজের মতো ওন ওয়ার্ডসে বলছে না সামারি লিখতে হবে, ওন ওয়ার্ডস, পেজ থেকে তো হুবহু বসাইলে হবে না, নিজে থেকে সেন্টেন্স লিখতে হবে। তো এই সেন্টেন্সটা 4টা সেন্টেন্স শিখলে তোমরা ষষ্ঠ থেকে শুরু করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ সবাই এইভাবে সামারি লিখতে পারো। তুলো তো কথায়।